জ্যোতি ওর সৎ মা আর সৎ বোনের সঙ্গে বাস করত। সেজুতির সৎ মা ছিল অনেক অহংকারী আর লোভী মহিলা। সেজুতির বাবাকে তার সম্পত্তির লোভে বিয়ে করেছিল। শুধু তাই নয়, সম্পত্তির লোভেই সে সেজুতির বাবাকে বিষ খাইয়ে মেরে ফেলে। পুলিশ এসে অনেক তদন্ত করলেও এর কোনো সুরাহা করতে পারেনি। সে টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে রাখে। সেজুতির এই পৃথিবীতে ওর বাবা ছাড়া কেউ ছিল না, কারণ অনেক আগেই ওর মা মারা গিয়েছিল। সেজুতি ওর সৎ মায়ের সঙ্গেই সে বাড়িতে কাজের মেয়ের মতো পড়ে থাকত। সৎ মা আর সৎ বোন মিলে তার উপর প্রতিনিয়ত অত্যাচার করত। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে ঝটপট লিখে ফেলো। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর হ্যাঁ, এরপর তোমরা কোন গল্প শুনতে চাও অবশ্যই কমেন্টে লিখে ফেলো কিন্তু। সেজুতি একদিন থালা বাসন মাজছিল, তখন ভুল করে ওর হাত থেকে একটা কাচের গ্লাস পড়ে যায় আর ভেঙে যায়। এই শব্দ শুনে সেজুতির সৎ মা আর সৎ বোন দৌড়ে চলে আসে। মা, দেখেছো দেখেছো, এই শয়তান পোড়ামুখীটা তোমার এত সুন্দর কাচের গ্লাসটা ভেঙে ফেললো। এই গ্লাসটা যে ও ভাঙলো, তুমি এখন ওর বিচার করবে না? বিচার করব না মানে? তুই খালি দেখ ওর আমি কি কি হাল করি। এই কাচের গ্লাসটার দাম কম করে হলেও 100 টাকা। কিরে, তোর মরা বাপ মা কি আমাকে 100 টাকা দিয়ে গেছে যে তুই এভাবে প্রতিদিন গ্লাস ভাঙবি? দাঁড়া, হচ্ছে তোর। আজকে তোর একদিন কি আমার একদিন। তোকে এমন মারবো যে হাত থেকে গ্লাস কেন, আর কখনো সামান্য ভুল করারও স্বপ্নও তুই দেখবি না। এই বলে সেজুতির সৎ মা সেজুতিকে অনেক অনেক মারতে শুরু করলো। কিরে, তুই তাকিয়ে আছিস কেন? তুইও 2-4টা দে। একা একা মেরে তো আমার হাত ব্যথা করছে। কি বলছো মা? ওকে আমিও মারতে পারবো? ওকে মারতে তো আমার ভীষণ ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, আমিও মারছি। আহ, আর মেরো না, আর মেরো না, আমার যে অনেক ব্যথা করছে। আহ, লাগছে মা। আপনি তো আমার মা হন, আমাকে এভাবে মারছেন কেন? সৎ মা হলেও তো আপনি আমার মা হন। আহ, লাগছে, লাগছে মা, ছাড়ুন, ছাড়ুন। কিন্তু সৎ মা কোনো কথাই শোনে না। সৎ মা আর সৎ বোন মিলে সেজুতিকে অনেক অনেক মারে। মারতে মারতে সেজুতির শরীর থেকে রক্ত বের হতে শুরু করে। সেজুতি তখন সেখানে অজ্ঞান হয়ে যায়। মা, এ কি মরে গেল নাকি? এ তো নড়াচড়া করছে না। দাঁড়া দেখছি, মরে গেলে তো আবার আরেক ঝামেলা। এর বাবাকে যখন মেরেছিলাম তখন তো উকিলদের টাকা খাইয়ে খাইয়ে কত কষ্ট করে কেসটা ধামাচাপা দিতে হয়েছে। যদিও একে মারলে কেউ খোঁজ নিতে আসবে না, তিনকুলে তো কেউ নেই। চল, এত বুঝে আমাদের কাজ নেই। ওকে একটা বস্তায় ভরে ওই জঙ্গলে ফেলে দিয়ে আসি। সৎ মা আর সৎ বোন মিলে যা ভাবলো তাই করলো। সেজুতিকে প্রথমে একটা বস্তায় ভরে নিল, আর তারপর বস্তায় ভরে বস্তার মুখ আটকে ওকে সেখান থেকে নিয়ে গেল জঙ্গলে, আর জঙ্গলে ছুঁড়ে ফেলে দিল। মা, এবার জঙ্গলের বাঘ ভাল্লুক ওকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আমাদের তো কোনো দোষই হবে না। আমরা তো বলবো সে যদি আমাদের বাড়ি ছেড়ে কোথাও চলে গেছে, আর কোথায় গেছে এটা তো আমরা জানি না, তাই আমাদের কোনো দোষও হবে না। আর যদি ওকে পাওয়াও যায়, তখন সবাই দেখবে বাঘ ভাল্লুকে মিলে ওকে কিভাবে খেয়েছে, তখন তো আমাদের ঘাড়েও দোষ পড়বে না। খুব ভালো করেছো মা, ওকে আজকে এমন করে মারাটা খুব কাজে দিয়েছে। একদম যা বলেছিস। ওকে মেরে আমাদের বাড়ি থেকে আপদটা বিদেয় করলাম, কিন্তু ও তো আমাদের বাড়িতে কাজের মেয়ের কাজগুলো করতো। এখন যে কাজের মেয়ে টাকা দিয়ে রাখতে হবে, তা কি করবো? হয়েছে মা, ও বেঁচে থাকলে একদিন না একদিন সম্পত্তির ভাগ ঠিক চাইতো, হাজার হোক ওর বাবা মায়ের সম্পত্তি কিনা। ও মরে গেছে, ভালো হয়েছে। এবার আমরা অনেক আরামায়েশ করব, আর কাজের মেয়ের জন্য যা টাকা লাগে ও তুমি খরচ করতেই পারবে। চলো মা, আমরা চলে যাই। সৎ মা আর সৎ বোন বাড়িতে চলে গেল। এদিকে সেজুতিকে এভাবে বস্তায় ভরে ফেলে গিয়েছিল। তখন সেখান দিয়ে মায়াপরী উড়ে যাচ্ছিল। মায়াপরী বস্তার মধ্যে কিছু একটা দেখে নিচে নেমে আসে। আরে, এই বস্তার মধ্যে কি আছে? মনে হচ্ছে কোনো মানুষ। দেখি তো। আরে হ্যাঁ, সত্যিই তো এটার ভেতরে মানুষ রাখা আছে। ইস, কি নিষ্ঠুর ভাবে মেরেছে ওকে।
নিশ্চয়ই এটা মেয়েটার কোনো সৎ মা বা সৎ বোনের কাজ। পৃথিবীতে এই মানুষগুলো এত খারাপ হয়। দাঁড়াও, আমি এই মেয়েটিকে আগে সুস্থ করে নেই। পরি তারপর তার জাদুর পরশ ছোঁয়ালো, আর সঙ্গে সঙ্গে সে যদি সুস্থ হয়ে উঠে বসলো। আমি কোথায়? আমাকে আমার মাকে মেরে ফেলেছে। আমি কি মারা গেছি? না না, তুমি মোটেও মারা যাওনি। আমি মায়াপরি, আমি তোমাকে সুস্থ করে তুলেছি। পরি, পরি, আপনি আমাকে বাঁচিয়েছেন, কিন্তু লাভ কি? আমার যে এই পৃথিবীতে কেউ নেই, আমি যাবই বা কোথায়? তুমি এভাবে কেন বলছো? পৃথিবীতে যার কেউ নেই তার আল্লাহ তাআলা আছেন। তুমি একদম চিন্তা করো না। তোমার নাম কি? আমার নাম সেজুতি। সেজুতি, তুমি যেহেতু আমার দেখা পেয়েছো, তার মানে তুমি নিশ্চয়ই ভালো মনের মানুষ। আমি শুধু তাদেরকেই দেখা দেই যারা মন থেকে পবিত্র আর অনেক ভালো। যেহেতু তুমি ভালো মনের একটা মেয়ে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে সাহায্য করব। তারপর পরী তার জাদুর কাঠিটা বেশ কয়েকবার ঘোরালো আর মনে মনে কিছু বলতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা ফুল দিয়ে তৈরি রাজমহল প্রকট হয়ে গেল। তার চারপাশে ছিল নানা রঙের ফুল, গোলাপ, হাসনাহেনা, জুঁই, বেলি, চামেলি। পুরো ফুলের ঘরটা যেন একদম গন্ধে মৌ মৌ করছিল। এত সুন্দর রাজমহল দেখে সেখানেই সে যদি অবাক হয়ে দাঁড়িয়েই রইল। ওর সাথে কি হচ্ছে ও কিছুই বুঝে উঠতে পারছিল না। পরি, এই ফুলের রাজমহল এখানে কি করছে? আপনি এটা আমাকে কেন দেখাচ্ছেন? এই রাজমহলে আমি কি করব? এই রাজমহল আমি তোমাকে উপহার হিসেবে দিলাম। এই ফুলের রাজমহলে আজ থেকে তুমি থাকবে। এটার ভেতরে আগে প্রবেশ করো তো, তারপরেই বাকিটা বুঝতে পারবে। সে যদি পরীকে নিয়ে সেই রাজমহলে প্রবেশ করলো আর দেখলো তার ভেতরে অনেক দামি দামি জিনিসপত্র রাখা আছে, আর পাশেই অনেকগুলো হাড়ি, সেই হাড়িতে স্বর্ণ মুদ্রা ভর্তি। আজকে থেকে এই রাজমহলে তুমি থাকবে। এই হাড়ির স্বর্ণমুদ্রা বিক্রি করে তুমি তোমার ভরণ পোষণের সব খরচ চালাবে আর মন দিয়ে পড়াশোনা করবে। যেহেতু তোমার বাবা মা কেউ নেই, তোমার ওই সৎ মায়ের কাছে ফিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সে তার শাস্তি একদিন ঠিকই পাবে। তুমি তাদের থেকে দূরে থেকো আর নিজেকে সুন্দরভাবে গড়ে তোলো, কেমন? আমাকে আবার পরিরাজ্যে ফিরে যেতে হবে। আজকের মতো আমি আমার কাজ সম্পূর্ণ করেছি। ঠিক আছে পরি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে আমার বিপদে সাহায্য করার জন্য। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এরপর থেকে সেই জাদুর ফুলের রাজপ্রাসাদে সে যদি সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। অনেকদিন আগের কথা, এক গ্রামে পুষ্পা নামের একটা ছোট্ট মেয়ে বাস করত ওর দাদির সাথে। পুষ্পার বাবা মা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। কেননা পুষ্পার ওই দিন জন্মদিন ছিল, আর তাই জন্মদিনে ওর বাবা মা শহরে যায় ওর জন্য জন্মদিনের কেক আনার জন্য। কেক নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটা অপর দিক থেকে আসা ট্রাক ওর উপর দিয়ে চলে যায়, আর তখনই ওর বাবা মা সেখানেই মারা যায়। এরপর থেকে পুষ্পা ওর দাদির সঙ্গেই থাকতে শুরু করে। ছেলে মেয়েকে হারিয়ে ওর দাদি একদম অসহায় হয়ে পড়ে। কিভাবে কি করবে কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না। দাদি খুব ভালো সেলাইয়ের কাজ জানতেন আর খুব ভালো রান্নাও করতে পারতেন। তিনি তাই সেলাইয়ের কাজের পাশাপাশি একটা হোটেল খুলে বসেন। সেখানে তিনি নিয়মিত সিঙ্গারা, পুরি, নুডলস এগুলো বানিয়ে বিক্রি করত, আর গ্রামের মানুষজন সেগুলো কিনে খাবার খেত। এইভাবেই অনেক কষ্টে দাদি পুষ্পাকে বড় করে তুলছিলেন। পুষ্পা যেই স্কুলে যেত সেখানের বাচ্চা মেয়েগুলো অনেক দুষ্ট ছিল। তাদের মধ্যে জুই নামের একটা অহংকারী মেয়ে পড়াশোনা করত। জুইয়ের বাবার অনেক টাকা ছিল, সে সেই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। এই কারণে জুইয়ের অহংকারে মাটিতে পা পড়তো না। ক্লাসের সবাইকে মিলে গ্যাং বানিয়ে ও সব সময় পুষ্পার ওপর নানা রকম উপহাস করত আর পুষ্পাকে ছোট করত, কেননা পুষ্পা ছিল ক্লাসের ফার্স্ট গার্ল। আর তাই সব সময় জুই পুষ্পাকে হিংসা করত। এই শোন শোন, আজকে আমার একটা মারাত্মক আইডিয়া এসেছে। আজকে তো আমার বার্থডে পার্টি, আর আমার বার্থডে পার্টি প্রতি বছর তো অনেক বড় করে সেলিব্রেশন করা হয়। তাই আজকে ঠিক করেছি তোদের সবাইকে তো ইনভাইট করবই, তার সঙ্গে ওই পুষ্পাকেও ইনভাইট করব। কি বলছিস তুই? তুই পুষ্পাকে ইনভাইট করবি? পুষ্পা তো একটা ভিখিরি, ও যদি তোর বার্থডে পার্টিতে যায় তোর স্ট্যাটাস থাকবে?
তুই এটা কি করে করছিস? না না না, তুই যদি পুষ্পাকে ইনভাইট করিস আমরা কিন্তু যাব না। আরে আগে তো আয়, আসল মজা তো বিকালে দেখতে পারবি। আগে দেখ আমি কি করি, তোদের সবার অনেক ভালো লাগবে, আই প্রমিস। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস তুই বলিস পুষ্পাকে। ওই তো পুষ্পা চলে এসেছে, বল। এই পুষ্পা, শোন, আজকে আমার বার্থডে আর আমি চাই, তুই তো আমার খুব ভালো বান্ধবী, তুই আমার বার্থডে পার্টিতে আসবি তো? হ্যাঁ হ্যাঁ, কেন আসবো না, অবশ্যই আসবো, তোমার বার্থডে পার্টি বলে কথা, আমি আসবো। বিকেলবেলা পুষ্পা ওর দাদির কাছ থেকে অনুমতি নিয়ে একটা ফুলের তোড়া বানিয়ে সেখানে জুঁইয়ের বার্থডেতে উপস্থিত হয়ে গেল। সেখানে আগে থেকে সবাই সবাই অনেক আনন্দ করছিল। আরে এখানে তো সবাই অনেক আনন্দ করছে, কত সুন্দর একটা কেক আনা হয়েছে, সবাই কত সুন্দর সুন্দর ড্রেস পরে এসেছে। আমার জামাটাও নতুন, কিন্তু আমার তো মনে হচ্ছে না যে সবাই আমাকে ভালোভাবে গ্রহণ করবে। ওরা তো আগে থেকে আমার সঙ্গে অনেক খারাপ আচরণ করে। যাই হোক, আগে থেকে আমি খারাপ কেন ভাবছি, হতেও পারে জুই বদলে গেছে, আমাকে ওর বান্ধবী যেহেতু বলেছে। এইসব ভেবে আস্তে আস্তে পুষ্পা জুইয়ের কাছে গেল। হ্যাপি বার্থডে জুই, আজকে তো তোমার জন্মদিন, জন্মদিনে অনেক অনেক শুভকামনা। এই ফুলের তোড়াটা আমি তোমার জন্য বানিয়ে এনেছি। ওয়াও, অনেক সুন্দর হয়েছে, দাঁড়াও আমি তোমাকে কেক দিচ্ছি। এই বলে তখন জুই কেকের বাটিটা পুষ্পার দিকে এগিয়ে নিল। কেক খেতে পারবে ভেবে পুষ্পা অনেক খুশি ছিল, কারণ পুষ্পার সবচেয়ে প্রিয় খাবার ছিল কেক। কিন্তু দাদি ওকে কিছুতেই সেটা খাওয়াতে পারতো না, কারণ কেকের দাম অনেক বেশি থাকতো। পুষ্পা এই ভেবেই খুশি ছিল যে আজকেও কেক খেতে পারবে। কিন্তু তখনই জুই কেকটা মাটিতে ফেলে দিল, যেখানে একটা কুকুর ছিল। আর কুকুর এসে সে কেকটা খেতে শুরু করলো। তখন জুই হাসতে হাসতে বলল, কি ভেবেছিলে আমি তোমাকে এখানে এনেছি দাওয়াত দিয়ে কেক খাওয়ানোর জন্য? কখনোই না, তোমাকে কেক খাওয়ানোর চেয়ে আমি আমার বাড়ির পোষা কুকুরকে কেক খাওয়াবো। নিজেকে কি ভেবেছো তুমি আমার বান্ধবী? তোমার মতো একটা ভিখিরি আমার বান্ধবী হবে এটা কি করে ভাবলে? বেরিয়ে যাও এখান থেকে, আমি তো তোমাকে অপমান করার জন্য ডেকেছিলাম। তুমি তো আমার কোনো বান্ধবী নও, তুমি আমার শত্রু। এইসব তুমি কি বলছো জুই? কাউকে বাড়িতে ডেকে এনে এভাবে অপমান করা কি ঠিক হচ্ছে? তোমার বাবা অনেক ধনী হতে পারে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে তোমার বাবা তোমাকে কোনো শিক্ষাই দেয়নি। ভদ্র মানুষের সন্তানরা এমন আচরণ কি করে করে? ঠিক আছে আমরা গরিব, কিন্তু তাই বলে তুমি আমাকে একটা কুকুরের সঙ্গে তুলনা করলে? ছি, তোমার আচরণ দেখে আমি সত্যিই আঘাত পেয়েছি। তোমাকে আমি বলে যাচ্ছি, সামনে আমারও জন্মদিন আছে, আমি আমার জন্মদিনে তোমাদের সবাইকে দাওয়াত দেব, আর আমি সবচেয়ে বড় জন্মদিনে কেকটা কাটবো। পুষ্পা মনে অনেক আঘাত পায়, কাঁদতে কাঁদতে ও বাড়ির পথে রওনা দেয়। আর বাড়িতে এসে দাদিকে সব ঘটনা খুলে বলে। দাদি, কি হয়েছে? কান্না করছো কেন দিদি ভাই? আমাকে বলো, তুমি তো অনেক খুশি ছিলে, তুমি সেজে গুজে ফুল নিয়ে তোমার বান্ধবীর বার্থডে পার্টিতে গেলে, তবুও কেন কান্নাকাটি করছো? দাদি, আমার সঙ্গে ওরা অনেক খারাপ আচরণ করেছে, আমাকে ওরা কেক খেতে দেয়নি, বরং একটা কুকুরকে কেক খাইয়েছে। আমি কিছু জানি না, আমার সামনে জন্মদিন, আমার জন্মদিন তুমি বড় করে সেলিব্রেট করবে। ঠিক আছে, তুমি কষ্ট পেও না, দেখবে ওপরওয়ালা তোমার মনের ইচ্ছা ঠিক পূরণ করবে। আমি যাই, আমার হোটেলে এখনো বেচা কেনা বাকি আছে। তখনই অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। দাদি তাড়াতাড়ি হোটেলে যায়, কিন্তু হোটেলে কোনো মানুষ ছিল না, কোনো খদ্দের কোনো খাবার কিনতেও আসে না। এ কি, কোনো কাস্টমারই তো এলো না। এদিকে আমার নাতনিটাকে আমার তো জন্মদিনের কেক কিনে দিতেই হবে, ও বড্ড কষ্ট পেয়েছে। মেয়েটা আমার কাছে কখনো কিছুই চায় না, অনেক দিন পর শখ করে একটা কেক চেয়েছে, এটাও কি আমি ওকে দিতে পারবো না? এসব কিছু বলতে বলতে সে ভারী দুঃখ পাচ্ছিল। তখনই সেখানে তিনটা পরী উপস্থিত হলো। পরীরা একদম কাক ভেজা হয়েছিল। পরীদেরকে এমন বৃষ্টিতে ভিজতে দেখে দাদি বলল, এসো এসো, আগে আমার হোটেলের ভেতরে ঢোকো। তোমরা এমন ভিজলে কি করে? আমি গরম গরম সিঙ্গারা পুরি দিচ্ছি, খেয়ে একটু গরম হও।
ধন্যবাদ দাদি আপনাকে। আসলে আমরা আকাশে উড়ে বেড়াচ্ছিলাম, তখনই এমন বৃষ্টি শুরু হলো। আমরা পরীরা বৃষ্টিতে ভিজলে আমাদের ডানা একদম কাজ করা বন্ধ করে দেয়। দেখুন না, ভিজে আমাদের ডানাগুলো কেমন চুপসে গেছে। আগামী 1 ঘন্টা আমরা আকাশে উঠতে পারবো না। আর তাই আপনার এখানে আসলাম। আপনাকে দেখে ভালো মানুষ মনে হচ্ছে। আপনি আমাদের কোনো ক্ষতি করবেন না তো? না, না, আমি কোনো ক্ষতি করব না। তোমরা এখানে নিরাপদে থাকো আর সিঙ্গারা খাও। পরীরা সিঙ্গারা খেয়ে অনেক মজা পেল। তারপর বৃষ্টি থেমে গেলে পরীদের পাখাও আবার আগের মতো সোজা হয়ে গেল। দাদি, আমাদের পাখা সোজা হয়ে গেছে। আপনি বড্ড ভালো মানুষ। অন্য কেউ হলে আমাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের বন্দি করতে পারতো, কিন্তু আপনি তা করেননি। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি জানি আপনার নাতনির জন্য জন্মদিনের কেক কেনার জন্য আপনি চিন্তা করছিলেন, আমরা শুনতে পেয়েছি। এই নিন, এটা হলো সোনার কেক আর এটা হলো রূপার কেক। এই কেক দুটো আপনার নাতনির জন্মদিনের জন্য উপহার। এই কেক কখনো শেষ হবে না। আশা করি এই সোনা রূপার কেক বিক্রি করে আপনি আপনার নাতনির সব স্বপ্ন পূরণ করতে পারবেন। এই বলে পরীরা সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। আর দাদি সেই সোনা রূপার কেক বিক্রি করে তার নাতনির জন্য বড় করে একটা বার্থডে পার্টির আয়োজন করলো আর নিজের হোটেলটাকে আরো বড় করে দিল। এরপর থেকে তাদের জীবনে আর কোনো কষ্ট হয়নি। তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগে। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। অনেকদিন আগের কথা, এক গ্রামে সুদীপ্তা ও সুপ্রিয়া নামের 2 বোন বাস করত। সুদীপ্তা ও সুপ্রিয়া ছিল এতিম। ওদের বাবা মা জলোচ্ছ্বাসে মারা গিয়েছিল। ওরা 2 বোন শহরে পড়াশোনা করত, তাই ওরা বেঁচে গিয়েছিল। ওদের বাবা মাকে হারিয়ে ওরা একদম পথে এসে যায়, কারণ ওদের বাবা মা যে টাকা আয় করতো তাতেই ওদের সংসার চলতো। ওদের কোনো টাকা সেভিংস ছিল না। 2 বোন একদম বিপদে পড়ে যায়। এতিম 2 মেয়ের জন্য পুরো পৃথিবী তখন অনেক কঠিন হয়ে যায়। ওদের পড়াশোনা ছেড়ে দিয়ে গ্রামে এসে থাকতে হয়। ওরা 2 বোন সুদীপ্তা ও সুপ্রিয়া গ্রামের মানুষের বাড়িতে বাড়িতে প্রথম দিকে কাজ শুরু করে, কিন্তু এতে ওরা যে টাকা পেত তাতে ওদের ভরণ পোষণ চালানো কঠিন হয়ে যেত। কেননা ওরা এতিম বলে গ্রামের মানুষজন ওদেরকে ঠিকমতো টাকা দিচ্ছিল না। সুদীপ্তা আর সুপ্রিয়া কিভাবে কি করবে তা নিয়ে প্ল্যান করতে থাকে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। বোন, আমরা এই গ্রামে কাজ করে কিছুতেই ভালো থাকতে পারবো না। গ্রামের মানুষগুলো অনেক স্বার্থপর। আগে জানতাম গ্রামের মানুষদের মন ভালো হয়, কিন্তু এখন দেখছি সবাই অনেক স্বার্থপর হয়। সারা দিন কাজ করিয়ে মাত্র 10 টাকা 20 টাকা হাতে ধরিয়ে দেয়। ও টাকা দিয়ে তো আমাদের খাবারও হয় না। আমরা বরং শহরে গিয়ে কাজের সন্ধান করি। তুই কি বলিস? না না বোন, শহরে গিয়ে কাজ করা আরো অনেক বেশি কঠিন। শহরে মানুষজন শুনেছি কাজের মেয়েদেরকে ধরে বিক্রি করে দেয়। ওটা করা যাবে না। এমন কিছু করতে হবে যেন আমরা এই গ্রামে থেকে মানুষদের কাছ থেকে টাকা নিতে পারি। শোন না, আমরা যে আগে যে স্কুলে পড়তাম, আমাদের তো সেখানে সেলাইয়ের কাজ শিখিয়েছিল। আমরা বরং সেলাই করে কিছু বিক্রি করি। সেলাই করে কিছু বিক্রি করতে গেলে তো কাপড় দরকার হবে। কাপড়ের টাকা পাবো কোথায়? আমাদের কাছে তো কোনো টাকা নেই। আরে, বাজারে এতগুলো দোকান, কাউকে না কাউকে যদি বলি আমাদেরকে কিছু কাপড় ধার দিতে, নিশ্চয়ই দিয়ে দেবে। আর তাছাড়া আমরা তো আমাদের পুরনো জামা কাপড়গুলো দিয়ে সেগুলো দিয়ে শুরু করতে পারি। যদি আমরা কিছু বানিয়ে বিক্রি করে দেখি অল্প কিছু টাকায়। ওরা ওদের পুরনো শাড়ি আর পুরনো থ্রি পিচের ওড়নাগুলো দিয়ে ছোটদের ছোট ছোট জামা বানিয়ে নিল, সুই সুতা দিয়েই। আর তারপর সেগুলো বাজারে অল্প দামে বিক্রি করতে শুরু করলো। নিয়ে যান, নিয়ে যান, পুরনো শাড়ি পুরনো ওড়না দিয়ে বানানো জামা খুবই অল্প দামে দিচ্ছি। নিয়ে যান, নিয়ে যান, একটা ফ্রক মাত্র 50 টাকা। গরিব দুঃখীরা যারা তাদের মেয়েদেরকে টাকার অভাবে জামা কাপড় কিনে দিতে পারছিল না, তারা এত সুন্দর সুন্দর জামা এত অল্প দামে পেয়ে অল্প সময়ের মধ্যেই তাদের সব কাপড় জামা কিনে নিল। আরে, আইডিয়া পেয়েছি। গ্রামে অনেকের বাসায় তো পুরনো শাড়ি পুরনো ওড়না আছে। আমরা সেগুলো নিয়ে এসে সেগুলো দিয়ে জামা বানাতেই পারি। এতে কাপড়ের চেয়ে কম দাম লাগবে, আর তার উপর গরিব দুঃখী মানুষরাও এই কাপড়গুলো পরতে পারবে। কি বলিস তুই? হ্যাঁ হ্যাঁ, ভালো আইডিয়া। চল চল, আমরা বাড়ি বাড়ি গিয়ে পুরনো কাপড় সংগ্রহ করি।
আন্টি, আপনার পুরনো কাপড় আমাদেরকে দিয়ে দিন। আমরা বিকেলেই কাপড় তৈরি করে সেগুলো বিক্রি করে যে টাকা আসবে সেখান থেকে আপনাকে টাকা দিয়ে যাব। আমাদেরকে বিশ্বাস করতে পারেন। আর যদি বিশ্বাস না করেন, এই নিন, এটা আমার মায়ের গয়না, এটা আপনার কাছে রাখতে পারেন। না না না, তোমাদেরকে বিশ্বাস করি। তোমাদের বাবা মা বড্ড ভালো মানুষ ছিলেন। এই নাও, এখানে আমার 5টা পুরনো শাড়ি আছে। এগুলো দিয়ে যদি তোমরা আমাকে কিছু টাকা দাও, আমারও ভালোই হতো। এমনিতেও পুরনো কাপড় চোপড় যারা নিয়ে যায় বিনিময়ে অল্প সামান্য টাকাই দেয়। না না, আমরা সামান্য টাকা নয়, আপনাকে ভালো টাকাই দেব। ধন্যবাদ আপনাকে। তারপর সুদীপ্তা আর সুপ্রিয়া মিলে ওই শাড়িগুলো নিয়ে খুব সুন্দর সুন্দর ফ্রক বানায়, আর বিকালের মধ্যেই সেগুলো বিক্রি হয়ে যায়। সেই টাকা থেকে অর্ধেক টাকা ওরা সেই মহিলাকে দিয়ে যায়। বাকি অর্ধেক টাকা দিয়ে ওরা আরো বেশ কিছু পুরনো শাড়ি, পুরনো ওড়না এগুলো কিনে নিয়ে আসে। আর এভাবেই ওরা প্রতিনিয়ত শাড়ি আর ওড়না থেকে ফ্রক, লেহেঙ্গা বানাতে শুরু করে। অল্প কিছু দিনের মধ্যেই ওদের বানানো ফ্রক, লেহেঙ্গাগুলো সব জায়গায় অনেক ভাইরাল হয়ে যায়। ওরা অল্প দিনেই অনেক অনেক টাকা আয় করতে শুরু করে। দেখেছিস বোন, আমরা কিভাবে অল্প কিছুদিনের মধ্যেই আমাদের ব্যবসা দাঁড় করিয়ে ফেললাম। আফসোস, এখন বাবা মা আমাদের সঙ্গে থাকলে ওনারাও অনেক খুশি হতেন। বাবা মা সবসময় চাইতেন আমরা যেন পড়ালেখা করে মানুষের মতো মানুষ হই। তাই আমি ঠিক করেছি, আমরা যেই বেলা কাপড় সেলাই করব, তার আরেক বেলা আমরা পড়ালেখার জন্য সময় রাখবো। আমরা আবার স্কুলে ভর্তি হব। তুই কি বলিস? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা স্কুলে ভর্তি হতেই পারি। তখনই একজন বৃদ্ধা ওদের বাড়িতে আসে আর বলে, মেয়েরা, আমি শুনলাম তোমরা পুরনো শাড়ি ওড়নার বিনিময়ে টাকা দাও। আমার কিছু পুরনো শাড়ি আছে, তবে আমি এগুলো দিয়ে তোমাদের থেকে 10,000 টাকা নিতে চাই। বাড়িতে আমার নাতনি অসুস্থ। তোমরা কি আমাকে 10,000 টাকা দিতে পারো? এই অল্প কিছু শাড়ির জন্য 10,000 টাকা তো অনেক বেশি হয়ে যায়। তবে আপনি চিন্তা করবেন না, আপনার নাতনি যেহেতু অসুস্থ, আমরা আপনাকে এমনিতেই সাহায্য করব। আপনার শাড়ির দরকার হবে না। না না, আমি শুধু শুধু তো টাকা নেব না। এই শাড়িগুলো রাখো। এগুলো মোটেও কোনো সাধারণ শাড়ি নয়। এগুলোর কাজ তোমাদের কাছে রাখার পরেই টের পাবে। আমাকে 10,000 টাকা দিয়ে দাও দেখি। ওরা দুই বোন ওদের জমানো টাকা থেকে 10,000 টাকা বৃদ্ধাকে দিয়ে দিল। নিন বুড়িমা, আপনি আপনার নাতনিকে সুস্থ করে তুলবেন। হ্যাঁ হ্যাঁ, টাকা দিয়ে দিয়েছো, এবার সুস্থ হয়েই যাবে। এই শাড়িটা তোমাদেরকে দিলাম। এটা কেটে তোমরা লেহেঙ্গা বানিও আর বিয়েতে পরো। বিয়ে? আমরা তো এখনই বিয়ে করব না। ঠিক আছে, বিয়ের আগেই পরো। আমি এবার আসি। বৃদ্ধা চলে গেলে ওদের খুব কৌতূহল হলো সেই শাড়িটা দিয়ে লেহেঙ্গা বানানোর জন্য। সবসময় তো আমরা অন্যের জন্যই পোশাক বানাই, চল আজকে এই শাড়িটা দিয়ে না হয় নিজেদের জন্য 2টা লেহেঙ্গা বানাই। তারপর ওরা ওই 2টা লেহেঙ্গা বানিয়ে নিল, আর ওরা লেহেঙ্গাটা পরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ওয়াও, কত সুন্দর লাগছে আমাদেরকে। একদম নতুন লেহেঙ্গা মনে হচ্ছে। এটা যে পুরান শাড়ি কেটে বানানো মনেই হচ্ছে না। বাহ, কত সুন্দর। এমন যদি আরো 100 লেহেঙ্গা বানাতে পারতাম, ওগুলো বাজারে 1 টাকা কমেও বিক্রি হতো না, অনেক দামই বিক্রি করতে পারতাম। এতটুকু বলতেই ওদের পরনের লেহেঙ্গার মতো 100 লেহেঙ্গা সেখানে প্রকট হয়ে যায়। আরে, এটা কি হচ্ছে? যা বলছি তাই হচ্ছে। ওই বুড়িমা তার মানে আমাদের জাদুর শাড়ি দিয়ে গেছে, যেটা দিয়ে আমরা আমাদের মনের ইচ্ছা পূরণ করতে পারবো। কিন্তু তাহলে বুড়িমা শাড়িটা আমাদের কেন দিলেন? আর উনি বিনিময়ে টাকা কেন নিলেন? উনি তো নিজেই টাকাগুলো নিতে পারতেন জাদুর মাধ্যমে। আসলে আমরা অনেক কিছুই জানি না রে বোন। যা আমরা দেখি তা সত্যি নাও হতে পারে। হতে পারে বুড়িমা আমাদের পরীক্ষা করছিলেন, ওই 10,000 টাকা আমরা দেই কিনা। যাই হোক, এখন তো আমাদের জীবন একদম পাল্টে যাবে। আমরা জাদুর শাড়ি পেয়ে গেছি। এখন আমরা এই লেহেঙ্গাগুলো বিক্রি করে নিজেরাও ভালো থাকবো, আর গরিব দুঃখী অসহায় মানুষদেরও পাশে দাঁড়াবো। কি বলিস বোন? হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। বন্ধুরা, তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।